নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। সবাইকে হোলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি আমি শুরু করছি। এই সিজন চেঞ্জের সময় এলেই বাচ্চাদের সর্দি কাশি প্রচণ্ড রকমের বেড়ে যায় এবং সেই সাথে আমরা শুনতে পাই ফ্লু হয়েছে। এছাড়াও মাঝে মাঝে আমরা আতঙ্কিত হই বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এই ধরনের নানা ধরনের অসুখের কথা জানতে পারি। তাই চলুন আজকে আমরা জেনে নিই এই ফ্লু জিনিসটি কী এবং এর থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারব। ফ্লু আসলে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি ভাইরাস। এটি অর্থোমিক্সো ভাইরাস গ্রুপের ভাইরাস। এটি এক ধরনের আরএনএ ভাইরাস, মানে জেনেটিক মেটেরিয়ালটা এক ধরনের আরএনএ। প্রধানত 3 রকমের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখা যায়, টাইপ এ, বি আর সি। এর মধ্যে টাইপ সি ইউজুয়ালি মানুষের কোনো অসুখ করে না। টাইপ এটা প্রধানত মানুষের ইনফেকশন করে এবং খুব সিভিয়ার হতে পারে। টাইপ বি ইনফ্লুয়েঞ্জাটা একটু মাইল্ডার ভ্যারাইটি হয় এবং এটা প্রধানত বাচ্চাদের এফেক্ট করে, বড়দের এফেক্ট করে না। এবং এই ভাইরাসগুলোর নাম দেওয়া হয় একটু খটোমটোভাবে। মানে আপনি শুনে থাকবেন H1N1, H3N2। এই জিনিসটা কি? এইচটা হচ্ছে সাবটাইপ। এর মধ্যে H1 and H3 সাবটাইপ মেনলি হিউম্যানে এফেক্ট করে, রেয়ারলি H2 করতে পারে। আর এনটা হচ্ছে কিছু সারফেস প্রোটিন, N1 আর N2। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার সারফেস, মানে ভাইরাসের যে আউটার আবরণটা আছে ওর মধ্যে কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম। তার থেকে এরকম নামটা আসে, H1N1, H3N2 এরকম নাম আসে। ইনফ্লুয়েঞ্জা এক ধরনের জুনোটিক ডিজিজ, মানে হচ্ছে এটি পশুতে পাখিদের থেকে মানুষে সংক্রমণ হতে পারে। তাহলে কাদের থেকে আসতে পারে? মেনলি পোলট্রি পাখি, যেমন মুরগি, হাঁস, এদের থেকে আসতে পারে। শুয়োর, ঘোড়া, এই ধরনের প্রাণীর থেকে মানুষে কিন্তু এটি ছড়াতে পারে। এবং এই ভাইরাসটির একটি ইউনিক ব্যাপার হচ্ছে এদের যে জেনেটিক মেটেরিয়ালটি আছে সেটি খুব র্যাপিডলি মিউটেট করতে পারে। এর ফলে দুটি জিনিস দেখা যায়, একটাকে বলে অ্যান্টিজেনিক ড্রিফট এবং আরেকটিকে বলে অ্যান্টিজেনিক শিফট। ড্রিফট মানে ভেসে ভেসে যাওয়া, তাহলে মিউটেশনটা খুব ছোট ছোট অল্প অল্প মিউটেশন হচ্ছে, ভাইরাসের নেচারটা একটু একটু চেঞ্জ হচ্ছে। আর শিফট মানে হচ্ছে হঠাৎ করে ভাইরাসের যে জেনেটিক গঠন সেটা হঠাৎ করে পুরো পাল্টে যায়। জেনেটিক ড্রিফট বা আস্তে আস্তে যে পরিবর্তন, সেটা টাইপ এ, টাইপ বি দুটোতেই দেখা যায়। অ্যান্টিজেনিক শিফট বা হঠাৎ করে যে পরিবর্তন হয় সেটি শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা এতে দেখা যায়। এবং এই অ্যান্টিজেনিক শিফটের কারণে হঠাৎ করে ইনফ্লুয়েঞ্জার আমরা প্যান্ডেমিক যেগুলো দেখতে পাই, যেমন আমরা সোয়াইন ফ্লু প্যান্ডেমিক দেখেছিলাম, সারা বিশ্বে ছড়িয়ে গেছিলো, সেই জিনিসটি হতে পারে। কোন সময় এই অসুখটি হয়? ইনফ্লুয়েঞ্জা অলমোস্ট সারা বছরই হতে পারে এবং পৃথিবীর বিভিন্ন এরিয়াতে ইনফ্লুয়েঞ্জার পিক বিভিন্ন সময় হয়ে থাকে। ভারতের ক্ষেত্রে দেখা গেছে দুটো মেন পিক দেখা যায় ট্রান্সমিশনের পিক, একটা হচ্ছে জানুয়ারি টু মার্চ এবং একটি হচ্ছে অগস্ট টু অক্টোবর। এই দুটো সময় প্রধানত দেখা যায় যে প্রচুর বাড়াবাড়ি মাত্রায় ইনফ্লুয়েঞ্জা হয়, কিন্তু সারা বছরই কিন্তু কম বেশি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হতে পারে। এই অসুখটি কীভাবে ছড়ায়? এটি ড্রপলেট ইনফেকশনে ছড়ায়, মানে আমাদের যে শ্বাসতন্ত্র আছে, রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়াম আছে, তার থেকে যে ড্রপলেটগুলো নিঃসৃত হয় আমরা যখন কাশি বা হাঁচি, সেই ড্রপলেটের মধ্যে ভাইরাস পার্টিকেলগুলো থাকে এবং সেগুলি আমাদের আশেপাশে ছড়িয়ে গিয়ে অন্যান্য মানুষকে সংক্রমণ করতে পারে। তাই জন্য এই অসুখটিকে ট্রান্সমিশন আটকানোর জন্য প্রধান উপায় হচ্ছে কাফ হাইজিন এবং হ্যান্ড হাইজিন মেনটেন করা। আপনার যদি সর্দি কাশি হয় আপনি মাস্ক পরবেন, হাতের মধ্যে বা ওপেনলি হাঁচবেন বা কাশবেন না, এরকম এলবোর কাছে মুখটা নিয়ে এভাবে হাঁচবেন বা কাশবেন যাতে আপনার নাক বা মুখ থেকে যে পার্টিকেলগুলো বেরোচ্ছে সেগুলো সব জায়গায় ছড়িয়ে না যায়। হাত ভালো করে ধোবেন সাবান এবং জল দিয়ে। 6 স্টেপস অফ হ্যান্ড হাইজিন, যেটা WHO রেকমেন্ড করে, সেটা সবসময় ফলো করবেন। কতদিনের মধ্যে হয়? বলা হয় এই ভাইরাসটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 to 7 days। মানে ধরুন কোনো পেশেন্টের ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তার থেকে আপনি এক্সপোজড হলেন, আপনার 1 দিন থেকে 7 দিন, মানে এক্সপোজার হওয়ার 1 থেকে 7 দিনের মধ্যে আপনার সিমটমস আসা শুরু করবে। এবং একবার আপনি যদি আক্রান্ত হয়ে যান তাহলে আপনার থেকে অন্যদের ছড়ানোর সম্ভাবনা থাকে ফর দ্য নেক্সট 7 days। মানে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি ইজ 7 days ফ্রম দ্য স্টার্ট অফ সিমটমস। একবার উপসর্গ আসলে নেক্সট 7 দিন অবধি আপনার থেকে অন্যদের এই ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। এই সিমটমস কী কী বা উপসর্গ কী কী হতে পারে? প্রথমেই হচ্ছে জ্বর, হাই গ্রেড ফিভার, 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হাই গ্রেড ফিভার আসে। তার সাথে গা ব্যথা, মাথা ব্যথা, কাঁপুনি দেওয়া, দুর্বল লাগা, এগুলো হয়। এরপরে আসে রেসপিরেটরি সিমটমস, মানে নাকে সর্দি হওয়া, গলা খুসখুস করা, শুকনো কাশি হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। বড়দের ক্ষেত্রে এবং যারা সুস্থ আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় ইনফ্লুয়েঞ্জা স্পন্টেনিয়াস রিকভারি, মানে নিজে থেকেই ঠিক হয়ে যায় 7 থেকে 8 দিনের মধ্যে।
কিন্তু কিছু কিছু গ্রুপ আছে যাদের ক্ষেত্রে অসুখটি মর্মান্তিক আকার ধারণ করতে পারে, খুব সিভিয়ার হতে পারে এবং মৃত্যু ঘনিয়ে আনতে পারে। কারা সেই গ্রুপ? 5 বছরের নিচের বাচ্চা, এল্ডারলি মানে 65 বছরের উপরের বৃদ্ধারা এবং প্রেগনেন্ট মহিলারা। 5 বছরের উপরে যেসব বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও হাই রিস্ক থাকতে পারে। কীরকম কন্ডিশনে? যেমন ধরুন কোনো বাচ্চার অ্যাজমা রয়েছে, কোনো বাচ্চার একটা ক্রনিক হার্ট ডিজিজ রয়েছে, ক্রনিক লিভার ডিজিজ রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, ক্যান্সার কিমোথেরাপি পাচ্ছে, কিংবা সে লং টার্ম স্টেরয়েড থেরাপি, অ্যাসপিরিন থেরাপি পাচ্ছে, বা তার HIV হয়েছে। এই ধরনের পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেক বেশি। ইনভেস্টিগেশন কী করতে পারে, কীভাবে কনফার্মেশন করা যায়? ইনফ্লুয়েঞ্জা মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কনফার্মেশন করতে হলে আমাদের রেসপিরেটরি PCR করতে হয়, নাকের থেকে বা গলার থেকে সোয়াব নিয়ে PCR করতে হয়। কিন্তু আমরা সাধারণত রুটিনলি সবার PCR করি না। সর্দি কাশি, সামান্য সর্দি কাশি জ্বর হলে আমরা PCR করব না। যারা খুব সিভিয়ার হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে বা সেরকম ক্রিটিক্যাল কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি করে থাকি। তাহলে প্রশ্ন হচ্ছে কাদেরকে আমরা হসপিটালে পাঠাবো বা কখন আমরা বুঝবো যে বাচ্চা খুব সিভিয়ার আছে, যে হসপিটালে নিয়ে যেতে হবে? এক হচ্ছে যদি খুব হাই গ্রেড জ্বর আসছে, পারসিস্টেন্ট হাই গ্রেড ফিভার, 103, 104 জ্বর একদম নামছে না, জ্বরের ওষুধ দিচ্ছেন, গা স্পঞ্জ করছে, নামছে না। দ্বিতীয় হচ্ছে বাচ্চা একদম খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, একদম খাচ্ছে না, বাচ্চা নেতিয়ে পড়েছে বা বাচ্চার খিঁচুনি হচ্ছে, এবং বাচ্চা জোরে জোরে শ্বাস নিচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা এটা বলি 3টে জিনিস মনে রাখতে বাবা মাকে: ফিভার, ফিডিং অ্যান্ড ফাস্ট ব্রিদিং। 3টে F। খুব বেশি জ্বর যেটা একদম কমছে না, ফিডিং পুয়ার বা খেতে চাইছে না, এবং ফাস্ট ব্রিদিং বা জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফিভার, ফিডিং, ফাস্ট ব্রিদিং, এই 3টে যদি সমস্যা থাকে তাহলে বাচ্চাকে অতি অবশ্যই হাসপাতালে নিয়ে যাবে। এই অসুখের চিকিৎসা কি? মোস্টলি সাপোর্টিভ। জ্বর আসলে প্যারাসিটামল দেবেন, অ্যাসপিরিন বা এনসেডস দেবেন না, গা হাত পা স্পঞ্জিং করবেন, পুষ্টিকর খাবার দাবার দেবেন, জলটা যেন বেশি মাত্রায় খায়, হাইড্রেশন যেন ঠিকঠাক মেনটেন থাকে, ORS খাওয়াবেন, ডালের পাতলা জল, বাড়িতে বানানো হালকা খাবার দাবার দেবেন, বাইরের কোনো খাবার দেবেন না। অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, তাই জ্বর সর্দি কাশি হলেই দোকান থেকে হুটহাট করে অ্যান্টিবায়োটিক এনে খাইয়ে দেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ওসেলটামাভির বলে এক ধরনের ওষুধ আছে যেটি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ইউজ হয়। আপনার বাচ্চা যদি জ্বর সর্দি কাশি হয়, আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তার যদি মনে হয় এটি ইনফ্লুয়েঞ্জা হয়েছে এবং তার যদি মনে হয় ওসেলটামাভি শুরু করা দরকার, তিনি শুরু করবেন। নিজে থেকে ওষুধের দোকান থেকে কিনে অতি অবশ্যই কখনোই এটা আপনারা শুরু করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই শুরু করবেন। আপনার বাচ্চার যদি ইনফ্লুয়েঞ্জা হয় বা সর্দি কাশি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ করবেন, ডাক্তারবাবুকে দেখাবেন, তিনি যে অ্যাডভাইস দিচ্ছেন সেটা ফলো করবেন। এবং যেটা আমি বললাম যে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মানে একবার একজনের সিমটমস ডেভেলপ করলে নেক্সট 7 দিন অবধি তার থেকে সেই ভাইরাসটা অন্যদের ছড়াতে পারে। অতএব স্কুলে পাঠাবেন না 5 থেকে 7 দিন। আপনার বাড়িতে বা আশেপাশে যদি কোনো প্রেগনেন্ট মহিলা, ছোট শিশু বা কোনো বয়স্ক লোক থাকে তাদের থেকেও একটু দূরে রাখবেন। এর প্রিভেনশন কি আছে? এত একটা খারাপ অসুখ, এটা কি আমরা প্রতিরোধ করতে পারি? হ্যাঁ, অতি অবশ্যই পারি প্রতিরোধ করতে। এর জন্য আমাদের খুব ভালো প্রতিষেধক বা ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যেটা বললাম যে ইনফ্লুয়েঞ্জা খুব তাড়াতাড়ি মিউটেট করে এবং তার একটু একটু জেনেটিক মেকআপ চেঞ্জ হতে থাকে সবসময়। তাই জন্য এই ভ্যাকসিনটা কিন্তু আমাদের প্রত্যেক বছর দিতে হবে। কারণ আমরা দেখেছি প্রত্যেক বছর পৃথিবীতে নতুন স্ট্রেন অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আসে, যেটা সেই বছর রোগ তৈরি করে, অসুখ বিসুখ তৈরি করে। তাই জন্য প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা লিস্ট দেয় সাউদার্ন হেমিস্ফিয়ার এবং নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য কোন স্ট্রেন অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেই বছরের জন্য প্রেভেলেন্ট, এবং সেই অনুযায়ী ভ্যাকসিন তৈরি করা হয়। অতএব ভ্যাকসিন কিন্তু প্রত্যেক বছর দিতে হবে। কাদেরকে দেবেন? 6 মাস থেকে 5 বছর অবধি যেসব বাচ্চা আছে তাদেরকে দিতে হবে। 5 বছরের উপরের বাচ্চা যাদের হাই রিস্ক আছে, যেমন অ্যাজমা, ক্রনিক হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ বা যারা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের দিতে হবে। প্রেগনেন্ট মহিলাদের দিতে হবে এবং 65-র উপর বয়স্ক যারা, তাদেরকে দিতে হবে। বলা হচ্ছে ছোট বাচ্চা মানে 8 বছরের নিচের যেসব বাচ্চা, 6 মাস থেকে 8 বছরের বাচ্চাদের ক্ষেত্রে প্রথমবার যখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেওয়া হয় তখন প্রাইমিং করতে হয়। প্রাইমিং মানে 2টো ডোজ অফ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয় 1 মাসের গ্যাপে, তারপর প্রত্যেক বছর একটা করে দিতে হয়। 9 বছর অনওয়ার্ড কিন্তু সেটা করার দরকার নেই, জাস্ট একটা ভ্যাকসিন দিলেই হবে।
এবং আমাদের যে অ্যাভেলেবেল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, সেগুলোতে কিন্তু এমনিতেই সোয়াইন ফ্লুর যে স্ট্রেন আছে সেটা কভার করে। তাই সোয়াইন ফ্লুর জন্য আলাদা ভ্যাকসিন নেওয়ার দরকার নেই, এই ভ্যাকসিনেই কিন্তু পুরোপুরি কভারেজ হয়ে যাবে। অতএব আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, সে যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নিয়ে থাকে, অতি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়াবেন। বাচ্চার জ্বর সর্দি কাশি হলে ডাক্তারবাবুকে দেখিয়ে পরামর্শ নেবেন। যে ওয়ার্নিং সাইনগুলো বললাম, ফিভার, ফিডিং, ফাস্ট ব্রিথিং, সেগুলো হচ্ছে কিনা খেয়াল রাখবেন। সেরকম হলে হসপিটালে নিয়ে যাবেন। সুস্থ থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।